সরি 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 শুরুতে আমার দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দিনই হলো কিশোর বন্ধুর পার্ট 1 ভিডিও নিয়ে এসেছিলাম, তারপরে দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্বের ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল। তার কারণ মাঝে একটু অন্য বই পড়তে শুরু করেছিলাম, তারই ফাঁকে ফাঁকে কিশোর বন্ধু পড়া চলছিল বলেই একটু দেরি হয়ে গেল। যাই হোক, তো আজকের ভিডিওতে আমি কিশোর বন্ধু ওভারঅল কেমন লাগলো সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটা জিনিস আমি একটু দর্শক বন্ধুদের বলে নিতে চাই, সেটা হলো কিশোর বন্ধু পত্রিকাটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আমি প্রথম পর্বে অলরেডি আলোচনা করেছি, তাই এই পর্বে আর সেটা নিয়ে কিছু বলছি না। তাই আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি আপনারা কিশোর বন্ধুর পাঠক প্রতিক্রিয়ার প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে আর বেশি দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। বইবন্ধু প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া এই পত্রিকাটিতে রয়েছে মোট 6টি উপন্যাস, 3টি উপন্যাসিকা, 17টি ছোট গল্প, 4টি পূর্ণাঙ্গ কমিক্স বা চিত্রকাহিনী এবং অনেকগুলি কবিতা, ছড়া, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে থেকে 4টি পূর্ণাঙ্গ কমিক্স বা চিত্রকাহিনী নিয়ে আমি প্রথম পর্বে অলরেডি আলোচনা করেছি। এবারে মূলত আমি যে 3টি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো উপন্যাস, উপন্যাসিকা আর ছোট গল্প নিয়ে। কবিতা এবং প্রবন্ধগুলি নিয়ে আমি সেভাবে কিছু বলছি না, কারণ সেগুলো যে কটা পড়েছি আমার ঠিকঠাকই লেগেছে। এবারে শুরু করছি ছোট গল্প দিয়ে। 17টি ছোট গল্পের মধ্যে আমার সবকটি কাহিনী পড়া হয়ে গেছে। এর মধ্যে প্রথম পর্বে অলরেডি বাণী বসুর লেখা যোগু গজুর নতুন গল্প, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা মিউজিক্যাল চেয়ার, অনন্যা দাসের লেখা রঙ্গন, অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা 20 বছর বাদে, সাগরিকা রায়ের লেখা অতীত মানে অতীত নয়, সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা মরুবালিকা, বাপ্পাদিত্য দাসের লেখা ম্যাজিকওয়ালা এবং শোভন কাপুরিয়ার লেখা প্রহস্ত নিয়ে আলোচনা করা রয়েছে। এবারে বাকি কাহিনী কেমন লেগেছে সেই বিষয়ে জানাচ্ছি। তবে যেটা আগেও বলেছি এবারও সেটাই বলছি, সেটা হলো প্রতিটা কাহিনী কিন্তু কিশোর কিশোরীদের কথা ভেবেই লেখা, তাই এই লেখাগুলোকে আমি সেইভাবেই ভেবে পড়েছি। ম্যাচিওর রিডারদের সেই অর্থে সব কাহিনী পছন্দ নাও হতে পারে। যাই হোক, প্রথমে আসি বাণীব্রত গোস্বামীর লেখা মজার কাহিনী গুলতির ব্যাপারে। একটি স্কুলের পরিচালন কমিটির অসাধু পরিচালকের হাত থেকে স্কুলের 2 ছাত্র কিভাবে স্কুলকে বাঁচায় সেটাই এর মূল উপজীব্য। শিশুতোষ কাহিনী হিসেবে আমার খারাপ লাগেনি কাহিনীটি, খুব ছোটর মধ্যে ভালোই লিখেছেন লেখক। পরবর্তী হচ্ছে জয়দীপ চক্রবর্তীর লেখা ভৌতিক কাহিনী পিছনে পায়ের শব্দ। শ্মশানে গিয়ে বন্ধুর কথায় বাজি ধরে মৃত মানুষের গায়ের কাপড় চাপানোর পর কি হলো গল্পের কথকের, সেই নিয়ে এই কাহিনী। জয়দীপ বাবুর লেখার গুণে এই কাহিনী পড়তেও মন্দ লাগে না, বিশেষ করে এন্ডিংটা। নেক্সট হচ্ছে রূপম চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী শনি রাতের ভয়। দুর্দণ্ড প্রতাপ ফরেস্ট রেঞ্জার গৌরীচরণ শর্মার শনিবার রাতে কিসের ভয়, কি হয়েছিল তার সাথে? যারা প্রচুর ভৌতিক কাহিনী পড়েন তাদের হয়তো নতুনত্ব নাও লাগতে পারে এই কাহিনী, তবে একবার পড়তে মন্দ লাগে না। পরবর্তী হচ্ছে ঐশিক মজুমদারের লেখা ভৌতিক কাহিনী দানব। ছোট্ট অভিজ্ঞতার ঠাকুমা ভয় দেখাতো ধুলোর দানর, কিন্তু সেই দানই যখন সত্যি চলে আসে অভির জীবনে তখন অভি কি করবে? কিছু ভৌতিক কাহিনী পড়ে ক্রিপিনেস ফিল হয় না? এটা পুরো অনেকটা আমার সেই ক্রিপিনেস ফিল হয়েছে। ভৌতিক ছোট গল্প হিসেবে এই কাহিনীটিকেই আমার কিশোর বন্ধুর বেস্ট ভৌতিক গল্প বলে মনে হয়েছে। এবারে আসি দীপান্বিতা রায়ের লেখা রূপকথার কাহিনী রঙের খোঁজের বিষয়। পাষাণপুর বলে এক রূপকথার রাজ্যে রঙের লেশ মাত্র নেই। রাজ্যের রাজা প্রজা সব সেই রকম জীবন কাটাতেই অভ্যস্ত। হঠাৎ একদিন সেই রাজ্যে ভেসে আসে এক চাষির মেয়ে। নতুন রাজ্যে এসে নতুন নিয়ম মানতে সে রাজি হয় না। এই মেয়ে কি তাহলে পাষাণপুরে রং ফিরিয়ে আনবে? ছোটদের রূপকথা যেমন হয়, এই কাহিনী একদমই তাই। শুরুর দিকে কিশোর উপযোগী মনে হলেও কাহিনী যত এগোতে থাকে ততই এখানে শিশুদের উপাদানের পরিমাণ বাড়তে থাকে। ওভারঅল 1 টাইম রিড লেগেছে আমার। নেক্সট হচ্ছে মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা ফ্যান্টাসি গল্প চতুর্মাত্রিক। আহুকের বাজে খেলার কারণেই তার দল পটুয়াখালী হেরে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী কর্ণপুরের কাছে। কোনোভাবে যদি আহুক আবার অতীতে পৌঁছে গিয়ে খেলার পরিবর্তন করতে পারে তাহলে কেমন হয়? টাইম ট্রাভেল নিয়ে লেখা এই ছোট গল্পটি আমার মোটামুটি লেগেছে, শিশুপাঠ্য হিসেবে খারাপ লাগে না। পরবর্তী হচ্ছে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য গল্প রুবাইয়ের বুদ্ধিমত্তা। ছোট্ট রুবাই নিজের বুদ্ধি দিয়ে বৃদ্ধ প্রমথবাবুর বাড়ি বেহাত হয়ে যাওয়া থেকে কিভাবে আটকায় সেটাই এই কাহিনীর মূল উপজীব্য। কাহিনীটি পড়ে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে ছোট্ট পরিসরে খুব সুন্দরভাবে লিখেছেন লেখিকা। আমার পড়ে বেশ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে
জয়তী রায়ের লেখা পৌরাণিক কাহিনী নদী ও কৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণের যমুনা নদীতে কালীয় নাগ দমনের কাহিনী বিবৃত হয়েছে, কিন্তু যেটা আমার ভালো লেগেছে সেটা হলো বর্তমান জলদূষণের সাথে এই কাহিনীকে লেখিকা খুব সুন্দর করে মিলিয়েছেন। ফলে চেনা কাহিনী হলেও পড়তে আমার বেশ ভালো লেগেছে। শেষ হচ্ছে দিব্যেন্দু পালের লেখা কল্পবিজ্ঞানের কাহিনী উড ওয়াইড ওয়েব দিয়ে। ভবিষ্যতে যদি সব মানুষ মারা যায় এবং পৃথিবীতে থাকে শুধুমাত্র তার ক্লোন, এবং সারা পৃথিবী যদি ভরে থাকে সবুজে, তাহলে কেমন হতে পারে সেই দুনিয়া? ভালো নাকি খারাপ? এই বিষয় নিয়ে একটি টান টান ছোট গল্প বলা যায় একে। সত্যি বলছি, এই কিশোর বন্ধু পত্রিকার ওয়ান অফ দি বেস্ট ছোট গল্প বলেই মনে হয়েছে এটাকে লেখনীর গুণে। এবারে আসি উপন্যাসিকার ব্যাপারে। 3টি উপন্যাসিকার মধ্যে 2টি উপন্যাসিকা অর্থাৎ রীতা বসুর লেখা পিন্টু মামার আশ্চর্য খেলা এবং দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা রোবটেরা এসেছিল নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি আমার প্রথম পর্বে। এবারে আসছি শেষ উপন্যাসিকা শিশির বিশ্বাসের লেখা ভৌতিক উপন্যাসিকা ম্যাকলাস্কির মামলার বিষয়। দুইজন ফ্রিল্যান্স রিপোর্টার সুভদ্র এবং জয়ন্ত কাগজের জন্য রোমহর্ষক কাহিনী খোঁজার জন্য হাজির হয় ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জে। সেখানের লোকজন যেন কিসে একটা ভয় পায়, কিন্তু কিসে ভয় সেটা বোঝা যায় না। সেই জায়গার মাহিকুটিতে রাত কাটাতে গিয়ে সুভদ্র আর জয়ন্ত বুঝতে পারে যে কি সেই ভয়ঙ্কর বিষয়। সুভদ্র আর জয়ন্ত কি পারবে নিজের প্রাণ নিয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে? প্রথম থেকেই একটা রহস্যময়তা বিরাজ করছিল, যেটা কাহিনীর শেষ পর্যন্ত বজায় থাকে। ভৌতিক কাহিনী হিসেবে যা যা এলিমেন্ট থাকার প্রয়োজন সবই রয়েছে এই উপন্যাসিকাতে। শিশিরবাবুর লেখা এই উপন্যাসিকাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। এবারে আসি এই পত্রিকায় আমার যেটা মূল আকর্ষণীয় বিষয় ছিল, অর্থাৎ উপন্যাস বিভাগে। মোট 6টি উপন্যাস রয়েছে, যার মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস মৌমাছির দেবতা এবং অভিক সরকারের লেখা অপার্থিব উপন্যাস গৌরী আমি প্রথম পর্বেই আলোচনা করেছি। আজকে বাকি 4টা উপন্যাসের বিষয়ে আলোচনা করছি। প্রথমেই পার্থদের লেখা অদ্ভুতের উপন্যাস প্রসন্নপুরের পয়ধি নিয়ে বলছি। প্রসন্নপুর বলে একটি জায়গায় 2টি অদ্ভুত জিনিস রয়েছে। 1, সেখানের একটি গরু নাকি প্রতিদিন 800 লিটার দুধ দেয়, এবং 2, সেখানের গর্জন দিঘির ঘাটে নাকি পাওয়া যায় এক অদ্ভুত এক মাগুর মাছের প্রজাতি, যা খেলে নাকি যে কোনো পেটের রোগ সেরে যায়। এই 2 অদ্ভুত জিনিস কি আদৌ সত্যি, নাকি এর পিছনে রয়েছে কোনো অদ্ভুতরে অলৌকিক ব্যাখ্যা? পার্থবাবু অনেকটা শীর্ষেন্দুবাবুর অদ্ভুতের সিরিজের স্টাইলে এই উপন্যাসটি লিখেছেন, এবং সত্যি বলতে শুরুর দিকে আমার একটু খাপছাড়া বাড়তি বলে মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে কাহিনী যখন নিজের গতির মধ্যে ঢুকে যায় তখন একদম দুরন্ত গতিতে কাহিনী এগোতে থাকে। মজা তো রয়েছে, তার সাথে রয়েছে স্যাটায়ার, ভৌতিক, রহস্য, সামাজিক সমস্যা, কল্পবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। বর্তমানে একটি ইউটিউবের প্রফেশনের একটি গুরুত্বপূর্ণ দিকও এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন পার্থবাবু। এছাড়া পলিটিক্যাল দিকগুলি নিয়েও দুর্দান্ত লিখেছেন পার্থবাবু। ওভারঅল আমার এই কাহিনী পড়তে বেশ ভালো লেগেছে, এবং শেষে এসে তো মানে কি বলবো, অসাধারণ লেগেছে। নেক্সট বলবো রাজা ভট্টাচার্যের লেখা থ্রিলার উপন্যাস পাথরার পাথর নিয়ে। মুন্নাদি এবং তার ভাই কুশলের অ্যাডভেঞ্চার উপন্যাস এটি। পাথরা বলে একটি জায়গায় হারিয়ে যাওয়া এক বিষ্ণু মন্দির খুঁজে বের করায় এই কাহিনীর মূল উপজীব্য। এই কাহিনী পড়তে গিয়ে অনেকটাই সিনেমার সোনাদা সিরিজের কথা মনে পড়ে যায়। অনেকটা সেই ধাঁচে লেখা হয়েছে এই উপন্যাসটি, তবে কাহিনী এতটাই প্রেডিক্টেবল লেগেছে আমার পড়তে গিয়ে যে সেই থ্রিলটা আমি অনুভব করতে পারিনি। আমার পড়া কিশোর বন্ধুর উপন্যাসগুলির মধ্যে সবথেকে দুর্বল লেগেছে এই উপন্যাসটি। এরপরে আসি রূপক সাহার লেখা ক্রীড়াভিত্তিক রহস্য উপন্যাস ফুটবল রহস্যের ব্যাপারে। ক্রীড়া সাংবাদিক কালকেতুর সামনে আসে 2টি রহস্য। নাইজেরিয়ান একজন ফুটবলার কাছ থেকে পাওয়া গিয়েছে ড্রাগস, এবং বিল্টু বলে একজন ছেলের গল্পের মাঠে রহস্যজনকভাবে মৃতদেহ পাওয়া গেছে। এই দুটো ঘটনা কি কোনোভাবে একই সূত্রে গাঁথা, নাকি দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনা? কালকেতু কি পারবে এই রহস্য দুটির সমাধান করতে? কাহিনীর বিল্ড আপটি খুবই সুন্দর, এতটাই সুন্দর যে ফুটবল বা গল্প বা অন্য যে কোনো খেলা নিয়ে যদি কারো আগ্রহ না থাকে এবং সেরকম কোনো ব্যক্তি উপন্যাস পড়তে শুরু করে, তাহলেও তার এই উপন্যাসের পটভূমিকা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু এই উপন্যাসের একটা বড় সমস্যা হচ্ছে রহস্যগুলির উন্মোচনে কোনো বিল্ড আপ নেই সেইভাবে। বেশ কিছু ইনফরমেশন যা শেয়ার করে শেষে এসে খালি দুম করে ইনফো ছুড়ে ব্যাপারগুলিকে ক্লিয়ার করে মিলিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম কোনো ইনভেস্টিগেশনের ধার দিয়েও যায়নি এই কাহিনী, যেটা আমার পছন্দ হয়নি। কোনো ডিটেকটিভ কাহিনী পড়ার মূল উপভোগ্য বিষয় হলো ডিটেকটিভের সাথে পাঠকও বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে অপরাধীকে ধরার ট্রাই করে। সেই জিনিসটাই এই কাহিনী থেকে সম্পূর্ণ মিসিং। তাই শুরুটা ভালো হলেও শেষে এসে আমি একটু হতাশই হয়েছি। যাই হোক,
শেষ উপন্যাস অর্থাৎ সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দ্বীপ কাকু সিরিজের কাহিনী সুন্দরবন রহস্যের ব্যাপারে আসি। সুন্দরবনের জয়রামপুর বলে একটি জায়গা থেকে কলকাতার একটি বিখ্যাত ব্যবসায়ী পরিবারের ছোট ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। সব থেকে বড় কথা, এখনো অবধি কোনো কিডন্যাপিং এর কল পর্যন্ত আসেনি। বাড়ি থেকে অবশ্য জোর করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিনা তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এত বড় একটা মানুষ কি হাওয়ায় উবে গেল, নাকি হঠাৎ করে সে দেশত্যাগী হয়ে বিভাগী হয়ে পড়ল? দ্বীপ কাকু কি পারবে এই রহস্যের সমাধান করতে? সুকান্তবাবুর এই কাহিনী পড়তে গিয়ে সেই ক্লাসিক রহস্য খোঁজার স্বাদ টাইম পেয়েছি। প্রথম থেকে মনে হচ্ছিল যে দ্বীপ কাকু জাস্ট বিভিন্ন জায়গায় হাতড়ে বেড়াচ্ছে, কিন্তু কোনো সঠিক ক্লু খুঁজে পাচ্ছে না। পাঠককেও সেই ধন্দে ফেলতে সুকান্তবাবু সফল হয়েছেন এখানে। তবে যে ক্ষেত্রে আমি ফুটবল রহস্য গল্পের ক্ষেত্রে বলেছিলাম একটু আগে, এই কাহিনী সেই দুঃখ ঘোচাতে সফল হয়েছে। একটা রহস্য কাহিনী এইভাবে লেখা উচিত যাতে ডিটেকটিভের সাথে পাঠকও রহস্য উন্মোচনের প্রাণপণ চেষ্টা করতে থাকে, এবং শেষে এসে যে টুইস্টটা এখানে দেওয়া হয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল দ্বীপ কাকুর এই কাহিনী পড়ে আমার বেশ ভালোই লেগেছে। এবার উপসংহারে আসা যায়। কিশোর বন্ধু 1431 যে পরিমাণ কন্টেন্ট রয়েছে তার মধ্যে থেকে কমিক্স, ছোট গল্প, উপন্যাসিকা এবং উপন্যাস মিলে মূল 30টি কন্টেন্ট 2 পর্ব মিলে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বাদ রেখেছি শুধুমাত্র প্রবন্ধ এবং কবিতাগুলিকে। সেই দিক থেকে প্রথমেই যদি আমি কমিক্সকে নিয়ে বলি তাহলে এটাই বলবো যে এই বার্ষিকীতে কমিক্স প্রেমীদের জন্য বেশ ভালো কাহিনী রয়েছে বলেই আমার মনে হয়েছে। তাই কমিক্সের দিক থেকে আমি কিশোর বন্ধুকে 10-এ 8 দেব। এরপরে আসি ছোট গল্পের বিষয়ে। 17টি ছোট গল্পের মধ্যে বেশিরভাগ কাহিনীকেই আমার ওয়ান টাইম রিড বলেই মনে হয়েছে, তাই এই বিভাগে আমি 10-এর মধ্যে 6 দিতে চাই। এবারে আসি উপন্যাসিকার দিকে। মোট 3টি উপন্যাসিকার মধ্যে 2টি উপন্যাসিকা আমার খুবই ভালো লেগেছে এবং একটি উপন্যাসিকা আমার একদমই ভালো লাগেনি, তাই এই বিভাগে আমি 10-এর মধ্যে 7 দিতে চাই। এবারে আসি উপন্যাস বিভাগে। মোট 6টি উপন্যাসের মধ্যে 4টি উপন্যাস আমার বেশ ভালো লেগেছে এবং 2টি উপন্যাস আমার মোটামুটি লেগেছে, তাই এই বিভাগেও আমি 10-এর মধ্যে 7 দিতে চাই। অর্থাৎ এই বার্ষিকী পত্রিকার অলমোস্ট 75%-এরও বেশি আমার বেশ ভালো লেগেছে। অতএব এই কিশোর বন্ধু বার্ষিকীটি আমি আমার দর্শক বন্ধুদেরকে রেকমেন্ড করছি। কিন্তু এখানে একটি সতর্কতা বাণীও দিতে চাই, সেটা হলো এটা কিন্তু কিশোরদের জন্য বার্ষিকী, তাই আমি কাহিনীগুলির কোয়ালিটিকেও সেই হিসেবেই জাজ করেছি। প্রাপ্তবয়স্ক লেখা পড়তে যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হবেই। তাদের কিন্তু উপন্যাস বা উপন্যাসিকা বিভাগের কিছু কাহিনী পছন্দ হলেও ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই ঘুরে যাবে, তাই সেই দিক থেকে ভেবেচিন্তেই তারপরে ডিসিশন নিতে বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি পত্রিকাটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল BM বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।